সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু, সংকট না থাকা দাবি মন্ত্রীর। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। জ্বালানির বাড়তি চাহিদা মেটাতে আমদানিতে গতি। 3 মাসে এসেছে প্রায় 10 লাখ মেট্রিক টন তেল। দেশীয় জাহাজে পরিবহন করলে খরচ কমানো সম্ভব বলছেন ব্যবসায়ীরা। ওখানকার এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। তাহলে আমি যদি বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না। যারা রোগী রয়েছে তারা ভোগান্তির মধ্যে পড়তেছে। মেশিনটা অবহেলার কারণে নষ্ট হয়েছে। অকেজো কোটি কোটি টাকার মেডিকেল যন্ত্র। রাজধানীর 3 সরকারি হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রোগী ভোগান্তি চরমে, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। উদার বাণিজ্য নীতির পথে সরকার। ইন্দো মার্কিন সম্পর্কে বিনিয়োগে ইতিবাচক প্রভাবের আশা ব্যবসায়ীরা। দেশের স্বার্থে ডক্টর ইউনূস আমলের চুক্তি পর্যালোচনার তাগিদ। এবং মুজতবার হুমকির পর পিছু হটলেন ট্রাম্প। তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে আপাতত হামলা না চালানোর নির্দেশ। মার্কিন প্রেসিডেন্টের আলোচনার দাবি নাকচ ইরানের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেয় তেলের সংকটের প্রভাব পড়েনি ঈদযাত্রায়। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। 2-1টি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। ব্যাংকে পে অর্ডার করতে পারতেছি না। এটা 18 তারিখের আগের পে অর্ডার, ওই হিসাবে আমরা আজকে তেল তুলছি। 27,000 পাইছি, 27,000 তুলছি। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। তো দেখেন আমি কত ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই। যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল। সরকার উদ্যোগ নেওয়ায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংখ্যাটি কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহনের যে সকল ছিল সেগুলিকে যে পরিমাণ তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে চলে। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদের কারণে 2 দিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় সংকট দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ সংকটে ঢাকার বাইরেও অনেক পাম্পে মিলছে না জ্বালানি তেল। মালিকরা বলছেন, ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকার প্রভাব পড়েছে। ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। কাপড় দিয়ে ঢেকে রাখা পাম্প, প্রবেশপথ বন্ধ। গত 3 দিন ধরে বেশিরভাগ পেট্রোল পাম্পে এই চিত্র। পাম্প মালিকরা বলছেন, ঈদের ছুটিতে ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে। তবে ডিপো চালু হওয়ায় সরবরাহ সংকট হবে না বলে প্রত্যাশা তাদের। বুধবার আমাদেরকে 4.5 লিটার অক্টেন দিছে, যেটা আমরা
কালকে পর্যন্ত দিছি, কালকে পর্যন্ত মানুষের 200 করে দিছি, পুরো চান রাত দিছি, ঈদের দিনও দিছি। কালকে লাস্ট আমাদের তেল কালকে দিনে শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ক্লোজ। ব্যাংক খোলা হলে তারপরে বোঝা যাবে যে আমাদেরকে কখন তেল দেয়। ওটা তো রেশনিং সিস্টেম, যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি, তবে ওখান থেকে ব্যাংকের থেকে তেল দিচ্ছে 2 গাড়ি। আমাদের যে তুলনা চাহিদা আছে এই পরিমাণ অর্ধেক পরিমাণ তেল দিতেছে, পেট্রোল তার থেকেও কম দিতেছে, কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিন্তু পেট্রোল পাম্পগুলা বদ্ধ থাকবে। সরকার যারা আছে ওনারা যদি ঠিক মতন তদবিরি করে আমার মনে হয় কোনো তেল সংকট থাকার কোনো কথাই না। আমরা সপ্তাহে একবার তেল পাই, তেল পাইলে আমরা আনার সাথে সাথেই কাস্টমাররা এসে 2-3 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলে। চট্টগ্রামে কিছু পাম্প চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি, জ্বালানি তেল পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক, সিরিয়ালের পরে পাইলাম আর কি। এদিকে খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। অচিরেই পাম্পগুলোর সংকট কেটে যাবে বলছে ডিপো কর্তৃপক্ষ। তেলের অবস্থা সংকট রয়েছে, আপনার ওই 6,000, 3,000, 2,000 এরকম দিচ্ছে, গাড়িওয়ালাদের ভোগান্তি। সপ্তাহে 1 গাড়ি দিক, সেটাও একটা পর্যায়ে থাকে যে সারা সপ্তাহ আসবে না, তাও একটা সিস্টেম। এই জায়গায় তাও দিচ্ছে, মেঘনা এই পদ্মা যমুনে দিচ্ছে না। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার, 3,000 ডিজেল, 2,000 পেট্রোল, 2,000 অকটেন। চাহিদা মতো তেল দিচ্ছে না। 4 দিন ফিরে গেছি, আজকে একবারের মাল পাইছি। যুদ্ধ পরিস্থিতির কারণে পাম্পগুলো থেকে ঈদের আগে রেশনিং পদ্ধতিতে দেয়া হয় জ্বালানি তেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশের চাহিদা বিবেচনায় ডিজেল, অকটেন, জেট ফুয়েলের পাশাপাশি এলপিজি এবং এলএনজি আমদানি বাড়িয়েছে সরকার। চলতি অর্থ বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল এবং 2 লাখ মেট্রিক টনের বেশি এলপিজি ও এলএনজি আমদানি হয়েছে। অবশ্য ফেব্রুয়ারি এবং মার্চে আমদানির পরিমাণ আরও বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন দেশীয় মালিকানার জাহাজের ব্যবস্থা থাকলে খরচ কম হতো। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসে বাংলাদেশ বিশ্ববাজার থেকে 1,44,147 মেট্রিক টন এলপিজি এবং 57,765 মেট্রিক টন এলএনজি আমদানি করেছে। একই সঙ্গে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 9,22,263 মেট্রিক টন ডিজেল, জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের মতো জ্বালানি তেল আমদানি করেছে। প্রতি অর্থবছর শেষে পরিসংখ্যান থেকে দেখা যায় জ্বালানি তেল থেকে যে রাজস্ব আহরণ হয় সেটা অন্য যেসব আইটেম আছে তার তুলনায় শতকরা হিসেবে অনেক বেশি অর্জন হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্র চট্টগ্রাম কাস্টম হাউজের পাশাপাশি বন্দরের কাছে প্রধান মাধ্যমেই জ্বালানিবাহী জাহাজগুলো। শুধুমাত্র চট্টগ্রাম কাস্টম হাউস এককভাবে 3 মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারি থেকে রাজস্ব আদায় করেছে 1,694 কোটি টাকা। প্রচলিত দেশগুলো ছাড়াও দ্রুত সরবরাহ পেতে স্পট মার্কেট থেকেও জ্বালানি কিনছে বাংলাদেশ। আর আমদানিকৃত জ্বালানি এবং জ্বালানি তেল খালাসে অগ্রাধিকার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেইভাবে জাহাজগুলো বাংলাদেশে আগমন করে সেই আগমনের উপরে ভিত্তি করে আমরা জাহাজগুলোকে বার্থিং অ্যারেঞ্জমেন্ট করি। শিপিং এজেন্ট ওইভাবে যদি আমাদের কাছে তার চাহিদা প্রদান করে, আমরা চাহিদা অনুযায়ী তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতাটা প্রদান করছি। প্রতি মাসে গড়ে 35 থেকে 40টি জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরের জেটি এবং বহির্নোঙরে। বছরে যার পরিমাণ 500-র কাছাকাছি, যার পুরোটাই বিদেশি মালিকানাধীন জাহাজ। বর্তমানে সংকটের ঝুঁকি বিবেচনায় বাড়ছে জাহাজের ভাড়া। এক্ষেত্রে দেশীয় মালিকানাধীন জাহাজের ব্যবস্থা থাকলে সংকট মোকাবেলায় যেমন ভূমিকা রাখতে পারত, তেমনি খরচও অনেকটা কমে আসতো বলে মনে করেন এই শিপিং ব্যবসায়ী। দেশীয় জাহাজের ক্ষেত্রে হলো হবে কি, আমার টাকাটা আমার দেশেই থাকলো, বিদেশ আমাকে আর পাঠাতো না। আমাকে এখন পেমেন্ট দিতে হচ্ছে ডলারে। আমাদেরকে দেখা যাচ্ছে যে স্পট মার্কেট থেকে তেল দিতে হচ্ছে। আজকে যদি আমাদের নিজস্ব জাহাজও থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হতো। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও মার্চ মাসের 22 দিনে চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। এছাড়া বর্তমানে আরও 2টি জাহাজ জ্বালানি খালাস করছে। আরও 2টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানির মধ্যে ডিজেল, অকটেন, প্রোডাক্ট অয়েল খালাস করা হয় পতেঙ্গা উপকূলবর্তী গুপ্তখালা এবং ডলফিন জেটিতে। আর এলএনজি এবং এলপিজি বহনকারী জাহাজগুলোর অবস্থান থাকে গভীর সাগরে। এখান থেকেই মাদার ট্যাঙ্কারে খালাস করা হয় এসব জ্বালানি। এরপর নিয়ে যাওয়া হয় বিভিন্ন ডিপো এবং নির্ধারিত গন্তব্যে। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ।
দেশে বিদেশে বিনিয়োগে আরও গতিশীল করতে বাণিজ্য নীতিতে উদার পথে হাঁটছে নতুন সরকার। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সঙ্গে সরকারের বাণিজ্য নীতি ও সম্পর্ক বিনিয়োগকে প্রভাবিত করবে। বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্কে প্রায় ১.৫ বছর টানাপোড়েনের শেষ দিকে তড়িঘড়ি করে সই করা চুক্তি অর্থনীতির স্বার্থে পুনরায় পর্যালোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সিলিয়া সুলতানার রিপোর্ট। 2025 সালে মোট 85 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠে বর্তমানে ভুটানের দ্বিতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য। সম্প্রতি বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি 88.73%। তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল, বিদ্যুৎ সহ সেবা আমদানির মোট বাণিজ্যের 85%ই আসে ভারত থেকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই নির্ভরতা আরও বাড়তে পারে। ফলে ভূরাজনীতি ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সাথে সরকারের বাণিজ্যিক নীতি ও সম্পর্কের উপর নির্ভর করছে বিনিয়োগকারীদের আস্থা। আমেরিকার প্রশাসনের সাথে কিভাবে নেগোসিয়েশন করবেন, দেন আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের বিজনেসের ঘাটতি কিভাবে পূরণ করবেন, এই জন্য ওনাদের একদম ক্লিয়ার একটা রূপরেখা ডেফিনেটলি আমরা আশা করব যে ওনারা তুলে ধরবেন, কেননা এই নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অপরচুনিটিগুলো ওপেন হবে। বাণিজ্য সচিব জানান, ব্যবসায়ীদের আস্থা তৈরিতে বিনিয়োগে উদারীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি কতগুলো সম্পাদন করেছি, এর মধ্যে আমরা বিনিয়োগের ব্যবস্থাও আছে। বিনিয়োগ উদারীকরণ করার জন্য, বিনিয়োগ সহজীকরণ করার জন্য যা যা করা যায় সে কাজগুলো করছি। এদিকে 1.5 বছরে যখন বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির ও প্রায় 1.5 লাখ মানুষ কর্মহীন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বন্দর পরিচালনায় পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য, পানগাঁও টার্মিনাল 22 বছরের জন্য সুইজারল্যান্ড কোম্পানিকে ও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতকে দেওয়া হয়। দেশের স্বার্থে এসব চুক্তি পুনরায় পর্যালোচনার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। একটা রিভিউ দরকার। রিভিউ হলো আমি জিনিসটাকে এইভাবে বুঝে পেয়েছি, না হলে কি হবে জানেন, ইন্টারিম সরকারের সময় অনেক ডিসিশন নেওয়া হয়েছে যার রেজাল্ট এখনো আসেনি, ওগুলো এখন আসবে। যখন রেজাল্ট আসবে সেই বার্ডেন কি নতুন সরকার নেবে? কেন নেবে? এছাড়া কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনে সরকারি বন্ধ কলকারখানা চালু ও বেসরকারি বন্ধ কারখানায় উৎপাদনশীলতায় ফেরাতে জোর দিচ্ছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। দেশের স্বার্থ বজায় রেখেই চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানান, শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 2025 সালের 2রা এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ঢাকার জন্য এ হার ছিল 20%। 9 মাস পর শুল্ক হার 19% নামিয়ে এনে দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে, যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। একই দিন বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ সব দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 17 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে কাজ চলমান। পাশাপাশি প্রবাসীদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশি ভাইরা আছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। দালাল দিয়ে ভাগিয়ে নেয় রোগী, কর্মচারী দিয়ে অস্ত্রোপচার। শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের স্থানান্তরের পর সিলগালা। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। খোদ রাজধানীর গুরুত্বপূর্ণ 3 হাসপাতালে কোটি কোটি টাকার মেডিকেল যন্ত্র বছরের পর বছর ধরে অকেজো। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন লাখ লাখ রোগী।
বাধ্য হয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করে যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। তবে দ্রুত প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিস্থাপনের আশ্বাস দিয়েছে সরকার। খোরশেদ আলম ও অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। অ্যাকচুয়াল রিপোর্টটা আমাদের কাছে নাই। চৌকো নাই, বাইরে পরীক্ষা করলে 5-6 হাজার। ছেলের চিকিৎসা করাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পোশাক শ্রমিক বিপ্লব মণ্ডল চিকিৎসক এমআরআই করানোর পরামর্শ দিলে পড়ে যান রীতিমতো বিপাকে, কেননা 5 বছর ধরে এই সেবা এখানে বন্ধ। শুধু তাই নয়, চিকিৎসা করাতে গিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালেও এই ব্যক্তি একই অভিজ্ঞতার মুখোমুখি হন। এখানে নষ্ট সিটি স্ক্যান মেশিন। ওখানকার এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। তাহলে আমি যদি বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না, 2-3 মাস জমা করতে হবে। সেক্ষেত্রে আমার ছেলের অবস্থা কি হবে? দেশের সরকারি হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা হয় চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি, কিন্তু বছরের পর বছর সেগুলো পড়ে আছে অচল হয়ে। এমআরআই, সিটি স্ক্যান, এক্সরের মতো গুরুত্বপূর্ণ এসব যন্ত্র অকেজো থাকায় সেবা বঞ্চিত বিপুল সংখ্যক রোগী। বিভিন্ন হাসপাতালের চিত্র অনেকটাই এমন। 2014 সালে কেনা প্রায় 18 কোটি টাকা মূল্যের এমআরআই মেশিনটি 5 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। প্রতিদিন গড়ে অন্তত 20 জন রোগী এমআরআই করতে এসে ফিরে যান। সেই হিসাবে 5 বছরে প্রায় 36,000-এর বেশি রোগী হয়েছেন সেবা বঞ্চিত। জানা যায়, দায়িত্বশীলদের অবহেলায় নষ্ট হয়েছে মূল্যবান এসব যন্ত্র। মেশিন নষ্ট হয়েছে হলো 2021 ধরে, অথরাইজ কোম্পানি না। তখন হিটাচিরে আমরা যখন বলতাম যে আমার এই মেশিনের সমস্যা, ওরা তো আমাদের পেমেন্ট দেয় না। আচ্ছা, এই কারণেই মেশিনটা অবহেলার কারণে নষ্ট হয়েছে। আছে মেশিন, নেই কার্যকারিতা। আছে আশ্বাস, নেই বাস্তবায়ন। জরাজীর্ণ, ধুলোমাখা এই মেশিনটি যেন আমাদের স্বাস্থ্যসেবার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হচ্ছে, কবে অপেক্ষার প্রহর ফুরাবে রোগীদের? প্রতিদিন হাজারো রোগী একই ভোগান্তির শিকার হচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে। নিরুপায় হয়ে তারা ছুটছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এমআরআইয়ের মেশিনটা অনেক বছর ধরে নষ্ট হয়ে আছে, যারা ঠিক না করাতে আমরা প্রতিনিয়ত যারা রোগী রয়েছে তারা ভোগান্তির মধ্যে পড়তেছে। যেই মেশিনগুলি আছে সবগুলোই হলো অনেক পুরাতন। ওনারা বলতেছে এমআরআই মেশিন নাকি 10 বছর ধরে নষ্ট। এখানে পরীক্ষার জন্য টাকা কম খরচে করা যায় আর কি, আর অন্য হসপিটালও অনেক। তবে 6 মাসের মধ্যে পরিস্থিতি বদলে যাবে বলে আশ্বাস দিয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। সার্ভে করে দেখছে যে এমআরআই মেশিনটা এখন মেরামত করাটা কস্ট এফেক্টিভ না। জাইকার যে প্রজেক্টটা আছে ওনারাও এমআরআই মেশিন সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছেন। 5-6 মাসে হয়তো আমরা কিছু একটা করতে পারবো আশা করি। একই চিত্র জাতীয় অর্থোপেডিক হাসপাতালেও। 2013 এবং 2018 সালে কেনা দুটি এমআরআই মেশিন এখানে অনেক বছর ধরে অচল। হিলিয়াম গ্যাস বেরিয়ে যাওয়ায় সেগুলো ব্যবহার অযোগ্য। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও নেই সদুত্তর। এর কাছে তো সব ফাইল হলো আইসিডি। অ্যাকচুয়াল রিপোর্টটা আমাদের কাছে নাই। লেটেস্ট তথ্যটা কি আমি নিজেই জানি না। আমার সাথে সরকার উল্টো পাশে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের গল্প একই রকম। সেখানেও বছরের পর বছর অচল সিটি স্ক্যান মেশিন। নষ্ট ছিল 7-8 বছর, নতুন মেশিন আসার কথা ছিল 3-4 মাস ধরে, এখনো আসে না। বাইরে অন্ধ উদাহরণের চোখ নেই, 2 চোখই নেই, যখন সিটি স্ক্যান লাগে চোখও নাই, বাইরে পরীক্ষা করলে 5-6 হাজার 7,000 টাকা লাগে। ওরা রিপোর্ট দেয় বিয়ন্ড ইকোনমিক রিপেয়ার, মানে এটা আর রিপেয়ার করে যে পরিমাণ টাকা লাগবে সেটা দিয়ে এটার সাশ্রয় হবে না। আমাদের হাতে এখন কোনো সিটি স্ক্যান মেশিন নাই। আমরা আবার দরকার হলে অ্যাপ্লাই করব যে আমাদের সিটি স্ক্যান মেশিন দেওয়া হোক। মাত্র আধা কিলোমিটারের মধ্যে 3টি বড় সরকারি হাসপাতালের চিত্র যখন এমন ভয়াবহ, তখন দেশের চিকিৎসা সেবার মান নিয়ে উঠছে প্রশ্ন। সিরিয়াল জটিলতায় অন্য হাসপাতালে দীর্ঘ অপেক্ষা এড়াতে মানুষ ভিড় করেন এখানে, যার ব্যয়ভারও বহুগুণ। দ্রুতই এসব অচল যন্ত্র প্রতিস্থাপন করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ব্যক্তিগতভাবে লাভবান হতেও যন্ত্রপাতি অকেজো করে রাখেন অনেকে। মনে করেন আমার এখানে মেশিন, আমি বলবো এখানে নাই, ও পাশেরটা যান, ওর সাথে শেয়ারিং করে। এরকম অনেক জায়গায় এরকম হচ্ছে। প্রয়োজনীয় যে এমআরআই মেশিন বলেন, এক্সরে মেশিন বলেন, প্যাথোলজিক্যাল আইটেমস বলেন, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় নেই, আমরা অতি সত্বর এগুলি ম্যানেজ করার চেষ্টা করব। রুগ্ন স্বাস্থ্য খাতের পরিস্থিতি কবে সাধারণ মানুষের অনুকূলে আসবে? রোগী হয়রানি বন্ধে নতুন সরকার কি পদক্ষেপ নেবে, সেই প্রশ্ন গণমানুষের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দালাল দিয়ে রোগী ভাগিয়ে নিয়ে কর্মচারী দিয়ে চলে অস্ত্রোপচার। সোমবার রাজধানীর শ্যামলী ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে যান খোদ স্বাস্থ্যমন্ত্রী। অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিক ক্লিনিকটি সিলগালার নির্দেশ দেন তিনি।
ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেন মন্ত্রী। রাজধানীর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার ক্লিনিক, যেখানে অনিয়মই পরিণত হয়েছে নিয়মে। অষ্টম শ্রেণী পাশ কর্মচারীকে দিয়ে এখানে অস্ত্রোপচার করানো হয় নিয়মিত। দালালদের মাধ্যমে অন্য হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে ভর্তি করা হয় বলেও অভিযোগ। পঙ্গু হাসপাতালের মাসুদ সাদা ড্রেস আছে গায়ে আর কি স্যার, পরে উনি এখানে পাঠাইছে। যে জায়গাতে অপারেশন করছে ওই জায়গাতে মনে করেন ব্লাড বেরোইতে হয়েছে, অতিরিক্ত রক্ত বেরোইতেছে। গণমাধ্যমে এমন অনিয়মের খবর উঠে এলে সোমবার তাৎক্ষণিকভাবে ক্লিনিকটিতে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। অভিযানে হাতে নাতে প্রমাণ মেলে অনিয়ম আর দুর্নীতির। তিনি সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেটকে হাসপাতালটি সিলগালার নির্দেশ দেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন সব রোগীকে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের কথাও জানান তিনি। ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইনভলভ, উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবারটা দিয়ে এখানে ভর্তি করে দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে। এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছে। এদেশের মানুষের সাথে স্বাস্থ্যসেবার সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ক্লিনিকের ব্যবস্থাপককে অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন করা হলে জানান তিনি কিছুই জানেন না। দায় চাপান ক্লিনিকের মালিক পক্ষের ওপর। না, এটা আমি বুঝবো কিভাবে বা জানবো কিভাবে? মালিক পক্ষ বলছে যে আমাকে এটা দেওয়ার জন্য। এদিকে মঙ্গলবার থেকে শ্যামলী এলাকার সকল বেসরকারি হাসপাতালে অভিযানের পাশাপাশি সারা দেশে একই ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে অনিয়ম রুখতে সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতাও চান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। খাল খনন কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান মন্ত্রী। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দেখে চলে গেলেন, তারপর একটা কোদালও করে নাই, মাটিও কাটে নাই, কোদিয়ে দেখে বিল্লে চলে গেছে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। মহাবন্ধন তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির সামনে আমাদের বিশেষ করে নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করছি। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে পেট্রোল ডিজেল অক্টেনের দাম বৃদ্ধি করে নাই। এখনো কিন্তু আমাদের তারেক রহমানের সরকার এখনো কিন্তু আমরা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে নাই। এদিন দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। আইনের শাসন হবে, আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে, আর বিশৃঙ্খলা হইলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে নাগরিককে সচেতন হওয়ারও আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমার তো কোনো ক্ষতি হলো না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরকার 180 ডিগ্রি ঘুরে গেছে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দলটির আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের কাছে চাঁদাবাজি ও জুলুম মুক্ত দেশ চায় জনগণ। ঈদ পরবর্তী সাংগঠনিক সফর ও মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব। সোমবার কক্সবাজারে সাংগঠনিক সফরে জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্লামেন্টের চলমান সেশনের যে বক্তব্য দিয়েছেন, আলটিমেটলি তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামের বাড়িতে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, সরকারের কাছে চাঁদাবাজি ও জুলুম মুক্ত দেশ চায় জনগণ। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না।
বিভিন্ন বিষয়ে সরকারকে সংশোধনের পরামর্শ দেয়া হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, না মানলে প্রতিবাদ জানানো হবে। পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা, বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। একই চিত্র শ্যামলীর শিশু মেলায়ও। ড্রিম হলিডে পার্কে নাচে গানে উৎসবের আনন্দে মাতেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। নাচ গানের সঙ্গে কৃত্রিম ঢেউয়ের দোলায় আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাদ ভাঙা এই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। আমি আমার বাবার সাথে ঘুরতে আসছি, অনেক কিছু দেখছি, খুবই ভালো লাগছে এখানে এসে। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্মিত ছোট্ট সোনামণিরা। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে ছিল, বাঘ দেখি একটু ভয় পাই না, সাপ দেখেছি, কুমির দেখেছি। আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী মোদের ফুল করি। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় শিশু মেলায়। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। খেলনায় উঠতে আসছি, নাগরদোলা, পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। মজা করছি, পার্কে উঠছি, চরকিতে উঠছি, খুব ভালো লাগছে। বাচ্চারা আনন্দ পাইলে আমাদের আনন্দ। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। যেন বছর জুড়ে এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মাতেন বিনোদন প্রেমীরা। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে। বাঁধ ভাঙ্গা আনন্দে মাতোয়ারা সবাই। সাগর তীরে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন অনেকে। কেউ বা জেট স্কিতে চড়ে ছুটছেন গভীর সমুদ্রে। পরিবার পরিজন নিয়ে প্রিয় মুহূর্ত বন্দী করছেন ক্যামেরায়। ঈদের তৃতীয় দিনেও প্রকৃতি কন্যা সিলেটের জাফলংয়ে সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশিতে বিমোহিত পর্যটকরা। পাহাড় আর হ্রদের সহ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দল বেঁধে ঘুরছেন পর্যটকরা। রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা আর কাপ্তাই লেকে প্রাণ জুড়ে যায় তাদের। উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মার হাত ধরে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক সহ নানা প্রাণী দেখতে ভিড় করে তারা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারেও সব বয়সীদের ভিড়। ঘুরে ঘুরে দেখেন অষ্টম শতকের পাল বংশের গড়া বিহারটি। ঈদের ছুটিতে আমরা একটু সময় পাই আমাদের পরিবার নিয়ে একটু ঘোরার জন্য। টেল অফ দ্য মনস্ট্রি, তো এখানে 177টা কক্ষ দেখলাম, যদি এখন পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও ভালো লাগছে। বাগেরহাটে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদকে ঘিরে আগ্রহের শেষ নেই ভ্রমণ পিপাসুদের। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে, সব মিলে আনন্দ উৎসব পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা বালুচর এবং হিলি সীমান্ত এলাকায় পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে চান অনেকে। রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী মেলায় নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দ উপভোগ করে শিশুরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ।
এই মুহূর্তে সদরঘাটে লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আজকে সকাল থেকে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে সাধারণ মানুষ ও যাত্রীদের যথেষ্ট পরিমাণের ভিড় রয়েছে। আমরা যদি এই মুহূর্তে দেখাতে চাই, সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টনগুলোতে একের পর এক লঞ্চ এসে থামছে, আর সেখান থেকে কিন্তু সাধারণ যাত্রীরা একে একে বের হচ্ছে। আজকে কিন্তু সরকারি ছুটির শেষ দিন, আজকে থেকেই কিন্তু হচ্ছে সরকারি অফিসগুলো শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে সরকারি অফিসে যোগদান করার জন্য সকাল থেকে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ, কর্মজীবী মানুষরা, বিশেষ করে সরকারি চাকরিজীবীরা কিন্তু একে একে এই ঢাকায় আবারও যেটা রাজধানী ঢাকা নগরীতে ফিরতে শুরু করেছে। আমরা আজকে সকাল থেকে এই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি। এখানে দেখেছি যে একের পর এক লঞ্চ এসে এখানে ভিড়ছে, আর লঞ্চগুলো এখানে এসে ভিড়ে কিন্তু বেশি সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে থাকছে না। এখান থেকে কিন্তু তারা আবার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যেহেতু এখন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের যাওয়ার চাপটা কম, সে কারণে কিন্তু এই লঞ্চগুলো এখানে ঢাকায় যাত্রী নামিয়েই আবার ওই খালি অবস্থাতেই তারা আবার হচ্ছে বরিশাল, ভোলা, চরফ্যাশন সহ দক্ষিণাঞ্চলের যে সকল জেলা উপজেলা রয়েছে সেই জেলা উপজেলাগুলোয় ফিরে যাচ্ছে। আমরা এখানে আজকে সকালে যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা খুব সহজেই এই যে ঈদ যাত্রার শেষে ব্যস্ত নগরী ঢাকায় ফিরে আসাটা, সেটা খুব সহজেই তারা ফিরতে পারছেন। তারা বলেছেন যে যেহেতু আজকে মাত্র সরকারি ছুটির শেষ হয়েছে, সে কারণে লঞ্চে যাত্রীদের চাপটা কম, তবে এই যাত্রীদের চাপটা হয়তো বা আগামীকাল বা পরশু দিন থেকেই বেড়ে যাবে। এছাড়াও আমরা এখানে লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন, তারাও প্রত্যাশা করছেন যে আগামীকাল থেকেই হয়তো বা আস্তে আস্তে এই লঞ্চে যাত্রীদের ফেরার যেই চাপ বা যাত্রীদের যেই চাপ, সেই চাপটা হয়তো বা আগামীকাল থেকেই বাড়বে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু পরপরই বিভিন্ন লঞ্চ, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সকল লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এসে এই পন্টনে ভিড়ছে, আর সেই লঞ্চগুলোতে কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ নেই। আমরা কিছু কিছু যাত্রী আমাদেরকে এমনটাও বলেছেন যে যাত্রী চাপ কম থাকার কারণে তাদেরকে লঞ্চ পরিবর্তন করতে হয়েছে। তবে এখানে কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের যেই আনন্দ, সেই ঈদ উদযাপনের আনন্দটাও রয়েছে। আবার অনেক 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 যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আবার হচ্ছে এই যে ঈদের পরপরই ঢাকায় ফিরে আসা, সেই ঢাকায় ফিরে আসা নিয়েও তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ রয়েছে। তারা বলেছেন যে এই ঈদ পরবর্তী ছুটি যদি আরও বেশি কিছুদিন থাকতো তাহলে হয়তো বা তারা আরও লম্বা সময় পরিবারের সঙ্গে কাটাতে পারতেন। যেহেতু তারা পরিবারের সঙ্গে লম্বা সময়টা কাটাতে পারেননি, সে কারণে নতুন করেই হচ্ছে ওই আক্ষেপের জায়গাটা তাদের মধ্যে রয়ে যাচ্ছে। তারা বলেছেন যে এই যে সরকারি ছুটি শেষে যে হচ্ছে আবার এই কর্মযজ্ঞে ফেরা বা নিজের কর্মস্থলে ফেরা, সেই কর্মস্থলে ফেরার চাপের কারণেই মূলত তারা হচ্ছে আজকে সকালে রাজধানীতে এসে পৌঁছাচ্ছেন। তো আজকে সকাল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব বেশি যাত্রী চাপ নেই। আমরা লঞ্চগুলোতেও দেখেছি যে লঞ্চগুলোতেও যাত্রী বোঝাই করে বা অনেক যাত্রী নিয়ে যে লঞ্চগুলো ঢাকায় এসে পৌঁছেছে এমনটা নয়, বরঞ্চ হচ্ছে লঞ্চগুলোতেও যাত্রী চাপ তুলনামূলক কম। এ কারণে মূলত এই লঞ্চগুলো আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে এখানে কিন্তু 20 থেকে 30 মিনিটের বেশি সময় তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে লঞ্চগুলো এখানে এসে ভিড় করার পরে হচ্ছে তারা যাত্রীদেরকে যথেষ্ট পরিমাণে তাগাদা দিচ্ছেন যেন তারা দ্রুত লঞ্চ থেকে নেমে পড়েন। এরপরই দেখেছি আমরা যে এই লঞ্চগুলো এখান থেকে আবার ছেড়ে বরিশাল সহ দক্ষিণবঙ্গের যেই বিভিন্ন অঞ্চল, সেই বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়া এখানের যে আইন শৃঙ্খলা বাহিনী বা BIWTA সহ যারা রয়েছেন তাদেরকেও দেখেছি যে বেশ তৎপর। লঞ্চগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে ভেরানোর পরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাত্রীরা যেন সহজে লঞ্চ থেকে নামতে পারে বা এই লঞ্চ টার্মিনাল যেন হচ্ছে কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের হচ্ছে সমস্যা ছাড়াই যেন তারা এই লঞ্চ টার্মিনাল ত্যাগ করতে পারেন, সেই বিষয়গুলো নিশ্চিত করতেও কিন্তু নিরাপত্তা বাহিনী সহ এখানের BIWTA কর্তৃপক্ষদের আমরা যথেষ্ট পরিমাণের তৎপরতা আমরা দেখেছি। তো আজকে সকাল থেকে এখানে যেমন লঞ্চগুলো একের পর এক এসে থামছে, পাশাপাশি লঞ্চগুলো কিন্তু হচ্ছে
হচ্ছে কিছুক্ষণ পর পর আবার হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে ছেড়েও যাচ্ছে। এছাড়া যাত্রীদের মধ্যে একটা অভিযোগ ছিল, তারা বলেছেন যে যেহেতু যাত্রীর সংখ্যা কম এ কারণে লঞ্চগুলো হচ্ছে তুলনামূলক একটু দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, যে কারণে ঢাকাতে পৌঁছাতেও নাকি হচ্ছে লঞ্চগুলো একটু বেশি সময় নিয়েছে। তবে ওভারঅল সব দিক বিবেচনায় যাত্রীরা সন্তুষ্ট এই ঈদযাত্রা নিয়ে। তারা বলছেন যে অতীতের তুলনায় এবারের তাদের যে ঈদযাত্রা, এই ঈদযাত্রাটা কিছুটা হলেও ভোগান্তির কম হয়েছে, অন্তত এই যে লং যাত্রা যারা করেছেন তাদের দিক বিবেচনায়। তারা বলেছেন যে যেহেতু এই ঈদের ছুটি মাত্র শেষ হতে শুরু করেছে, এ কারণে হয়তোবা যাত্রীর চাপ কম, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা মনে করছেন যে যাত্রীর চাপ বাড়বে। এ কারণে কিন্তু অনেক যাত্রী বা অনেক সাধারণ মানুষকে দেখেছি যে সকাল থেকেই তারা কিন্তু হচ্ছে আজকে এখানে এসে নামছেন। তারা বলছেন যে যেহেতু আজকে থেকেই সরকারি ছুটির শেষ দিন, অফিসের কর্মব্যস্ততা শুরু হবে, সকলেই আগামীকাল বা পরশু এরকম সময়ের মধ্যেই আবার হচ্ছে ঢাকায় ফিরতে শুরু করবেন, তখন থেকে হয়তোবা যাত্রীর চাপটা আরও বেড়ে যাবে এই লঞ্চ টার্মিনালে। সে কারণেই তারা যেন যাত্রীর চাপ কম থাকে বা একটু নির্বিঘ্নে তাদের পরিবারের কাছে বা ব্যস্ত নগরী রাজধানীতে ফিরতে পারেন, সেই বিষয়গুলো মাথায় রেখেই তারা মূলত হচ্ছে একটু দ্রুত বা একটু আগে ভাগেই তারা হচ্ছে রাজধানীতে ফিরে এসেছেন। তো আজকে আমরা ভোরবেলা থেকেই কিন্তু যে সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছে, আমরা দেখেছি যে প্রত্যেকটা লঞ্চ যত সময় হচ্ছে এই লঞ্চ টার্মিনালে এসে থেমেছে, এখানে কিন্তু কোনো লঞ্চে আমরা দেখিনি যে যাত্রীদের উপচে পড়া ভিড় বা যাত্রীদের যথেষ্ট চাপ রয়েছে, বরং লঞ্চগুলো তুলনামূলক সচরাচর সময় যেমন যাত্রী তাদের থাকে সে পরিমাণের যাত্রী নিয়েই কিন্তু তারা দেখেছি যে এই লঞ্চ টার্মিনালগুলোতে এসে ভিড়েছে। এছাড়া সাধারণ যাত্রীদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি এই যে এক ধরনের ভোগান্তি ছাড়াই যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রা নিয়েও এক ধরনের স্বস্তি রয়েছেন। তারা বলেছেন যে এই যে তারা স্বস্তিময় এক ঈদযাত্রা করতে পেরেছেন, এটা বরাবরই তাদের জন্য সুখকর। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদ উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে পটুয়াখালী নদী বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান। সোমবার বিকেলে নদী বন্দর পরিদর্শনকালে তিনি জানান, পটুয়াখালী নদী বন্দর থেকে ঢাকার ভাড়া 10% কমিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে 450 টাকা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এছাড়া পটুয়াখালী ঢাকা নৌরুটে যেন স্বাচ্ছন্দ্যে লঞ্চ চলতে পারে, সেজন্য নদীতে ড্রেজিং করার সময়ও বেঁধে দেন তিনি। এই যে ফিরতি যাত্রা ঢাকার মুখে, সেখানেও আমরা এই 450 টাকা ভাড়ার 10% কমের যে ভাড়াটি আছে সেটি আমরা নিশ্চিত করব। আপনারা যখন যে কমপ্লেনগুলো আমাদের কাছে করবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। উদ্বোধনের আগেই ধসে পড়া গাজীপুর সিটির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার কাশিমপুর ধনঞ্জয় খালি সড়ক পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। সড়ক ধসের ঘটনায় প্রকল্প পরিচালক হারুনুর রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় আগের সব কমিটি বিলুপ্ত করে 7 সদস্য নিয়ে উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন করে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। যমুনা ব্রহ্মপুত্রের বালুতে লুকিয়ে থাকা মূল্যবান খনিজ আহরণে জ্বলে উঠছে আশার প্রদীপ। 799 হেক্টর বালুচর ইজারা নেয়ার পর পরীক্ষামূলকভাবে ভারী খনিজ উত্তোলন করছে অস্ট্রেলিয়ান একটি কোম্পানি। মূল্যবান 5 ভরি খনিজ বাণিজ্যিকভাবে আহরণের স্বপ্ন দেখছে বাংলাদেশ। উত্তর জনপদের নতুন সম্ভাবনা ভারী খনিজ নিয়ে হেদায়েতুল ইসলামের বাবুর প্রতিবেদনে বিস্তারিত।
উজান থেকে নেমে আসা যমুনা ব্রহ্মপুত্র আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ভাটির জনপদ গাইবান্ধায়। ব্রহ্মপুত্রের বালুতে চকচক করছে অপার সম্ভাবনা, যেখানে পাইলট প্লান্ট স্থাপন করে বালু উত্তোলনের পর আলাদা করা হয় ভারী খনিজ। এরপর বিভিন্ন প্রক্রিয়ায় বের করা হয় মূল্যবান খনিজ রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট, জিরকন ও গার্নেট। পরীক্ষামূলক উৎপাদনে এসে প্রথম বছরের শুরুতে 1% এবং শেষের দিকে গড়ে 3% ভারী খনিজ আহরণ করে এভারলাস্ট মিনারেলস কোম্পানি লিমিটেড। 1% ভারী খনিজ উপস্থিতি ওনারা পেয়েছেন এবং শেষাংশে তারা আরও বলেছেন যে 3.5% তাদের খনিজের উপস্থিতি তারা নিশ্চিত করেছেন। এবার এই বালু থেকে 8% ভারী খনিজ আহরণের লক্ষ্য অস্ট্রেলিয়ান কোম্পানিটির। এই লক্ষ্যমাত্রা পূরণ হলে কোম্পানিটি বাণিজ্যিকভাবে উত্তোলনে যাবে। এখানে প্রাপ্ত 5 খনিজের মধ্যে জিরকন সিরামিক, টাইলস, রিফ্যাক্টরিজ ও সাস নির্মাণে ব্যবহার করা হয়। রং, প্লাস্টিক, ওয়েল্ডিং রড, কালি, খাবার, কসমেটিক্স, ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় রুটাইল, সিরিঞ্জ কাগজ উৎপাদনে ব্যবহার হয় গার্নেট, চুম্বক, ইস্পাত উৎপাদন সহ বিভিন্ন কাজে লাগে ম্যাগনেটাইট, টিটেনাইম মেটাল, ওয়েল্ডিং রড ও রং উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহার হয় ইলমেনাইট, যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশে পাওয়া গেলেও প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আহরণের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ইলমেনাইট, ম্যাগনেটাইট, রুটাইল, জারকোনাইট, হ্যাঁ, এগুলো অত্যন্ত মূল্যবান। এই খনিজ পদার্থগুলো মূলত আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এবং অনেক ব্যয়বহুল। এই বালু থেকে গড়ে 8% ভারী খনিজ আহরণে সফলতা অর্জন করলে 10 মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটার বালুচর থেকে 1,20,000 টন ভারী খনিজ পাওয়া সম্ভব বলে ধারণা করা হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 24 কোটি টাকা। বিশ্বের প্রায় 50টা দেশে আমাদের সিরামিক শিল্পে বিভিন্ন ধরনের ফিনিশ প্রোডাক্ট রপ্তানি করা হয়ে থাকে। ফলে এই খাতেও প্রচুর পরিমাণে জিরকনের ব্যবহার হয়ে থাকে। যদি আমরা এই পরিমাণ জিরকন দেশে আহরণ করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে অনেক ডলারের সাশ্রয় হবে। আরও ব্যাপকভাবে অনুসন্ধান করলে আমরা এই ধরনের খনিজ পদার্থ আমরা আরও পেতে পারি। এর মাধ্যমে দেশের আমূল অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। 2024 সালে 28 শর্তে সরকার এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে খনিজ আহরণের জন্য 799 হেক্টর বালুচর ইজারা দেয়। চুক্তি অনুযায়ী এই খনিজ থেকে সরকার পাবে 43 ভাগ আর কোম্পানি পাবে শতকরা 57 ভাগ। পরীক্ষামূলকভাবে উৎপাদন প্রক্রিয়ায় সফল হলে এরপর বাণিজ্যিকভাবে খনিজ আহরণ প্রক্রিয়া শুরু করবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড। ব্রহ্মপুত্র নদের খারজানি চর থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কৃত্রিম সংকট তৈরি করে রংপুরে আলু সংরক্ষণে বস্তাপ্রতি ভাড়া কয়েক গুণ বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং না থাকায় ইচ্ছেমতো সংরক্ষণের ভাড়া বাড়ানো হচ্ছে, এমন অভিযোগ কৃষকদের। কৃষক নেতাদের দাবি, এই চক্রের কারণে প্রকৃত চাষিরা আলু সংরক্ষণের সুযোগ হারাবে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের প্রতিবেদন। একদিকে লোকসানের বোঝা, অন্যদিকে নতুন করে শোষণ। রংপুরের আলু চাষিরা যেন আটকা পড়েছেন এক অদৃশ্য সিন্ডিকেটের জালে। আলু সংরক্ষণে ব্যবহৃত বস্তার কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ, যার বড় প্রভাব পড়েছে আলু চাষিদের উপর। বাজারগুলোতে কর্তৃপক্ষের নজরদারি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা ফায়দা লুটছে, অভিযোগ কৃষকদের। আলু যে তুলতেছি কিষানের পয়সা দেবো, আলু বিক্রি করি সে কিষানের পয়সাও দিতে পারবো না। এক একটা বস্তার দাম মনে করেন যে 80-40, এখন 80 টাকা দিয়ে কিনে লাগতেছে। সারে যাইলে সমস্যা, বস্তায় সমস্যা, আমরা যেখানে যাই সেখানেই আমাদের সমস্যা। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জেলার কয়েকটি বাজার ঘুরে দেখে সময় সংবাদ, মেলে অভিযোগের সত্যতাও। ব্যবসায়ীরা বস্তা সংকটের কথা বললেও গুদামগুলোতে রয়েছে পর্যাপ্ত মজুদ। তবে এ বিষয়ে জানতে চাইলে নানা অজুহাত ব্যবসায়ীদের। মার্কেটে যখন যেভাবে কিনতেছি ওইভাবে সীমিত লাভ ধরে বেচতেছি। কোম্পানি যারা প্লাস্টিকের বস্তা বানায় তাদেরকে ধরেন ঢাকাতে মাল মাঠে নাই, এর মাল ওই কিনে 5 টাকা বেশি দিয়ে, ওর মাল ওই কিনে 5 টাকা বেশি দিয়ে, এইভাবে করে দামটা এই 2 দিনে এত দূর আছে। আলুর উৎপাদনের পর দাম না থাকায় একই তো কৃষকরা দিশেহারা, উল্টো বস্তার দাম বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে নতুন সংকট।
কৃষকরা বলছেন যে বস্তা মৌসুমের শুরুতেও বিক্রি হয়েছে 10 টাকায় সেই বস্তায় এখন বিক্রি হচ্ছে 35 টাকা করে। আর পাটের বস্তা যেখানে ছিল 70 টাকা সেই পাটের বস্তা এখন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা পর্যন্ত। আলু চাষী সমিতি ও কৃষক সংগঠনের নেতারা বলছেন বস্তার দাম বাড়িয়ে ও হিমাগারে আগাম বুকিং দিয়ে আলুর বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে মধ্যস্বত্বভোগীরা। প্রশাসন কঠোর না হলে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক কৃষক। পাটের দাম বৃদ্ধির কারণে মার্কেটে কোনো নতুন বস্তা নাই, তারপর যদি আজকে নেটের ব্যবস্থা থাকতো তাহলে পুরাতন বস্তা তো আমরা সংরক্ষণ করতে পারতাম। যে সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে চটের বস্তা এবং প্লাস্টিকের বস্তা দাম বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 25 লাখ মেট্রিক টন, তবে সংরক্ষণের ব্যবস্থা মাত্র 7,32,000 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কাঙ্ক্ষিত সেবার আশায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে দূর থেকে ছুটে আসেন রোগীরা, কিন্তু শয্যার সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ তাদের। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে আশ্বাস সিভিল সার্জনের। রুবেল ইসলামের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় সরকারি হাসপাতালে ছুটে আসেন মানুষ, তবে রোগী ভর্তি করাতে দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। ভোগান্তির এ চিত্র ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের। রোগীদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে চলে হাসপাতালের কার্যক্রম, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 3 দিন আগে ভর্তি হয়েছিলাম, বেড পাইনি, কালকে বেড পাইছি। রোগীর অবস্থা খুব খারাপ, এখন তো স্যালাইন দিবে, কোন জায়গায় দিবে সেটাও মনে করেন যে এখনো কোনো সিট নেই। যে দাঁড়িয়ে আছি বুড়া মানুষ, কোন জায়গায় বসবো, কোন জায়গায় রোগী চিকিৎসা দিব। ডাক্তার মানে সকাল 10টায় সময় ঢুকে, আর কোনোদিন ঢুকে না আর কি, মানে 24 ঘন্টায় একবার রাউন্ড দিচ্ছে। হাসপাতালের চারপাশে যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, অবস্থা খারাপ, তার উপর আবার টয়লেটগুলোতে তো যাওয়াই যায় না। 2020 সালে হাসপাতালটির শয্যা 100 থেকে 250-তে উন্নীত করা হয়, তবে বাড়ানো হয়নি জনবল। চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের। 250 শয্যার হাসপাতালে তো আমি 500 বা 1000 শয্যার চাহিদা দিতে পারি না, আমাকে 250 দিতে হয়, অথচ এখানে রোগী অন অ্যান অ্যাভারেজ ভর্তি থাকে প্রায় 700। ধরেন আমাকে 250 শয্যারই জনবল পরিপূর্ণ দেওয়া হলো, এখনও যদিও পরিপূর্ণ নাই, তাতেও কি আমি 750 চাহিদা পূরণ করতে পারি? জনবল সংকট সহ অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়েছেন সিভিল সার্জন। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে আপনি আমাকে একটা লিখিত দেন, বা আমাদের ডিসি মহোদয় এখানে আছেন, নামটা বলেন, আমি অন্ততপক্ষে যার বিরুদ্ধে অভিযোগ আমি তত্ত্বাবধায়ককে জানাবো, অথবা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। প্রতিদিন গড়ে এই হাসপাতালে ভর্তি থাকেন 500 থেকে 600 রোগী। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মাহাদি ইসলাম ধ্রুব। বান্দরবানে বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে নির্মাণ করা হয়েছে সড়ক, চলছে কার্পেটিং এর কাজ, এতে তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়ক নির্মাণেও রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, তবে নিয়ম মেনে সড়ক নির্মাণ হচ্ছে দাবি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। সোহেল কান্ত্রীনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন NA জাকির। সড়কের মাঝেই বিদ্যুতের খুঁটি, সেটি না সরিয়েই চলছে কার্পেটিং। বান্দরবান সদর উপজেলার রেসা থেকে গোয়ালিয়াখোলা পর্যন্ত নির্মিত হচ্ছে 7 কিলোমিটার সড়ক। বাস্তবায়ন করছে ইউটিমং, মিল্টন ট্রেডার্স, জেবি ও অনন্ত বিকাশ ত্রিপুরা। নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণের আগে বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়ার কথা থাকলেও তা মানা হয়নি। এতে বিঘ্ন হচ্ছে যান চলাচল, তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। এছাড়া সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। একদম রাস্তার উপরে কেমনে চলাচল করবো আমরা, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। দুইটা গাড়ি যদি একসাথে পারাবার করতে যায় বড় গাড়ি, তাইলে এখানে হয়তো কেউ বেগে যাবে, কেউ আপরে আসবে। যে জায়গার 2 ফুট 3 ফুট ডালে দেওয়ার কথা, সেখানে দেখতে শুনবেন 1.5 ইঞ্চিও ডাল হচ্ছে না। কন্ট্রাক্টরকে বলার পরে উনি বলতেছে আমি বিদ্যুৎ অফিসকে জানাইছি, ওরা কোনো উদ্যোগ নিতেছে না। রাস্তার কাজগুলো নিম্নমানের খুব কম হচ্ছে। এটা এই রাস্তাটা বৃষ্টি পড়লে এটা হয়তো এই পাথরগুলো আরো উঠবে, এটা হয়তো রাস্তাটা হয়তো নাও টিকতে পারে এটা। তবে নিয়ম মেনেই সড়ক নির্মাণ হচ্ছে দাবি কর্তৃপক্ষের। এলাকাবাসীর অভিযোগের শেষ নাই, জনগণেরও অভিযোগের শেষ নাই। এখানে নিম্নমানের কাজ কোথায় হচ্ছে? সব উন্নত মানের কাজ হচ্ছে, ঠিক আছে। 32 কোটি টাকা ব্যয়ে 3 প্যাকেজে নির্মাণ করা হচ্ছে সড়কটি। NA জাকির, সময় সংবাদ, বান্দরবান।
গাইবান্ধার ব্রহ্মপুত্র ও তিস্তার চরে মরিচের বাম্পার ফলন। এসব বিক্রির জন্য ফুলছড়ি নদের ঘাটে বসে মরিচের হাট। প্রত্যেক হাটে বিক্রি হয় প্রায় 2 কোটি টাকার লাল মরিচ। বড় আকারের এই কেনাবেচায় ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। জেলা প্রশাসকের আশ্বাস, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। সোহেল রানার তোলা ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই নৌকা, ঘোড়ার গাড়ি ও কাঁধে মরিচ নিয়ে দলে দলে হাটে আসতে শুরু করেন বিভিন্ন চরের চাষিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতাদের হাট ডাকে মুখর উত্তরাঞ্চলের বৃহতে হাট চত্বর। গাইবান্ধার চরাঞ্চলের উৎপাদিত অন্যতম অর্থকারী ফসল মরিচ। ফসলটি কেনাবেচার জন্য ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ঘাটে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এ মরিচের হাট। গুণগত মানের হওয়ায় দেশের বিভিন্ন বড় বড় কোম্পানি ও পাইকাররা কিনে নিয়ে যান লাল মরিচ। পাইকাররা মরিচ কিনে সরবরাহ করেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে। আমাদের শহর অঞ্চলে যত মরিচ আছে সমস্ত মরিচ আমরা ফুলছড়ি হাটে বেচা কিনা করি। এবার ফলনে কম, দামে বেশি। মরিচ গত বছর ছিল 8,000, 10,000, এই বছর 14, 15, 12। তবে জমজমাট এই মরিচ হাটে অতিরিক্ত টোল বা হাসিলাদের অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও কৃষকরা। তাদের দাবি, সরকার নির্ধারিত 10 টাকার জায়গায় জোরপূর্বক 200 থেকে 300 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে সমঝোতার মাধ্যমে হাসিল নেয়ার দাবি ইজারাদারের। 1 খাজনা হয় 3 মনে, সেখানে 900 টাকা নিয়েছে। 1 মন মরিচ আনতে যে খরচ করতে যদি তার ডাবল খরচ করতেছে। এখানে মাপার জন্য মন প্রতি 70-80 টাকা করে নেওয়া হচ্ছে। নির্ধারিত যেটা টোল দেওয়া আছে সেই অনুযায়ী ইজারাদারটা টাকা নেয়। ওই যে বলতে যে কাটায় যে 100 টাকা নেয়, এটা নয় কথা। কাটায় 70 টাকা নেয়, ওদের 20 টাকা, খাওনা 50 টাকা। আমি ইতিপূর্বে 9 বছর আগে থেকে হাটটা যেভাবে চলে তার চেয়ে আমি 20 টাকা কম নিচ্ছি। তবে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। টোল সঠিকভাবে আদায় করা হচ্ছে না বা এখানে অনিয়ম হচ্ছে, এই বিষয়টা আমরা জরুরি ভিত্তিতে তদন্ত করে বিধি মোতাবেক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। হাটে এবছর প্রতিমন শুকনো মরিচ প্রকারভেদে 11,000 থেকে 13,000 টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল 8 থেকে 9,000 টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। 4 বছরও নির্মাণ কাজ শেষ হয়নি খাগড়াছড়ির হরিনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বর্তমানে ভাঙাচোরা 3টি কক্ষে কোনো রকমে চলছে পাঠদান ও অফিসের কাজ। ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ টিন শেড আর বাঁশের বেড়া দিয়ে কক্ষে পাঠদান। সামান্য ঝড় বৃষ্টিতেই ভেঙে পড়তে পারে ঘর। পাশেই নির্মাণাধীন নতুন স্কুল ভবনের কাজে ধীর গতিতে এমন বিড়ম্বনা। 2022-23 অর্থ বছরে খাগড়াছড়ি জেলা সদরের হরিনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 18 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও 4 বছরেও তা হয়নি। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিকে দায়ী করছেন এলাকাবাসী। যিনি ঠিকাদার করছেন, গাফলতির কারণে এখন আমাদের এই ভবনটা হচ্ছে না। ছেলে মেয়েরা এক গাছতলায় নিচে বসে এখনো পড়াশোনা করতে হচ্ছে। বর্ষার আগে যদি স্কুলটা যদি সম্পূর্ণ না হয় তখন আমাদের গ্রামবাসীদের ছেলে মেয়েদের অনেক ক্ষতি হতে পারে। বর্তমানে 3টি জরাজীর্ণ কক্ষে কোনো রকমে চলে শিক্ষা ও অফিস কার্যক্রম। পাশাপাশি পর্যাপ্ত মাঠের অভাব সহ নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। দেখতে সুন্দর নাই, এখানে পড়তে মন বসে না। এটা যে বিদ্যালয় নাকি গোয়ালঘর মানে বোঝা মুশকিল। আমি আলাপ করে দেখেছি এলজিডি বিষয়টার প্রতি অনেক দায়িত্বশীল হয়ে কাজটা এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা রাখছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশনকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়ার কথা জানান এলজিডি। শীতের সিজনটা যেটা ড্রাই সিজন, ওই সিজনে আমাদের কাজ করতে হয়, যে কারণে আমাদের কাজের গতিটা কিছুটা মন্তর ছিল। তবে আমাদের ইতিপূর্বে স্ট্রাকচারাল কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আশা করতেছি আমরা আগামী 2-3 মাসের মধ্যে আমরা এটি স্কুলটি ক্লোজ করে আমরা বুঝিয়ে দিতে পারবো। 1935 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোলায় পুকুর থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে, তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার সদর উপজেলার চৌমোহনী এলাকায় পুকুর সেচের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পিস্তলটি দেখতে পেয়ে থানায় খবর দেন পুকুরের মালিক জসিম। পরে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে 2 রাউন্ড গুলি সহ একটি পিস্তল উদ্ধার করে। জনগণের সমর্থন ধরে রাখতে চাইলে উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার উদ্যোগ নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। সোমবার বরিশাল সদর উপজেলার চরকাও এলাকায় স্বনির্ভর খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জনম্যান্ডেটকে যদি আমরা ধরে রাখতে চাই এবং জনগণের যদি আমরা এটা ফিরিয়ে দিতে চাই, আমাদেরকে উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে আরও ত্বরান্বিত করতে হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বরিশালকে অবশ্যই বেছে নেবেন। ওনার প্রথম দিকে খাল খনন কর্মসূচি পর্যবেক্ষণ করার জন্য উনি দেশের বিভিন্ন জায়গায় যাবেন। আমি বিশ্বাস করি যে উনি বরিশালকে অবশ্যই বেছে নেবেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির হুমকির পর পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 5 দিনের জন্য তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। সমঝোতার জন্য ইরান যোগাযোগ করেছে বলে দাবি করেন ট্রাম্প, তবে তার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। শনিবার হরমুজ প্রণালী না খুলে দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প দাবি করেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ইরান। বলেন, দুই পক্ষই একটি চুক্তি চায়। এটি সম্ভব হলে ইরানে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে সুবিধা হবে যুক্তরাষ্ট্রের। গতকাল সন্ধ্যায় আমাদের ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। প্রায় সব বিষয়েই দুই পক্ষই একমত। তারা চুক্তি করতে ভীষণ উদ্গ্রীব হয়ে আছে। আমরাও চুক্তি করতে চাই। ট্রাম্প আরও জানান, ইরানে খুব দ্রুতই সরকার পরিবর্তন হতে চলেছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকার বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরান। এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় ইরান। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় জারি করা হয় একাধিক সতর্কবার্তা। আক্রমণ চলেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও। পাল্টা জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলও। সোমবার ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে আঞ্চলিক শক্তিগুলো। তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। স্থানীয় সময় সোমবার ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক হয় বলে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদ মাধ্যমটি। যুদ্ধবন্ধ এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান নিয়ে মূলত বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর ট্রাম্পের হুমকি ভয়াবহ পাল্টা আঘাতের কারণ হতে পারে। এমনকি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওই হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক বার্তা পেয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন নেতার কাছ থেকে এমন হুঁশিয়ারি পান তিনি। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উত্তেজনা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং তেহরান চায় যুদ্ধ শুরু করা পক্ষ হিসেবে ওয়াশিংটন যেন এতে সরাসরি অংশগ্রহণ করে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। টানা হামলা চালাতে থাকলে সৌদি আরব পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে দেশটিতে হামলার তীব্রতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। সোমবারে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এছাড়া সৌদি আরব সম্প্রতি তাদের নীতিতেও পরিবর্তন এনেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মোড়। সৌদি আরবে হামলা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। পাল্টা হামলার আশঙ্কায় কৌশল বদলাচ্ছে তেহরানও। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তাদের আশঙ্কা সৌদি আরব পাল্টা হামলার দ্বারপ্রান্তে। রিয়াদ আগেই সতর্ক করেছে তাদের পানি বিশুদ্ধকরণ প্লান্ট ও বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা হলে সরাসরি জবাব দেবে তারা। এমন প্রেক্ষাপটে কৌশলগত পরিবর্তন আনছে ইরান। সৌদি ও কাতারে আপাতত হামলা কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেয়ায় আঞ্চলিক সংঘাত আরও জটিল আকার ধারণ করছে বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবকে লক্ষ্য করে প্রায় 430টি মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে বেশিরভাগ ড্রোন হামলা রয়েছে সৌদির পূর্বাঞ্চলে, যেখানে দেশটির গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার অবস্থিত। পাশাপাশি সাইবার তেল ক্ষেত্রেও একাধিক হামলার চেষ্টা চালিয়েছে তেহরান। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ইউক্রেনের সঙ্গে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছে। গাজা ইস্যুতে অবস্থানের কারণে বেড়েছে শত্রুতা। চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তার প্রস্তাব দেয় কিয়েভের উপর হামলা বৈধ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজি। এতে দুই দেশের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দীর্ঘ সময় ইরান ও ইউক্রেনের সম্পর্ক ছিল সীমিত ও নিরপেক্ষ বাণিজ্য কেন্দ্রিক। 2014 সালের পর কিয়েভের পশ্চিমা নীতি তেহরানের আগ্রহ কমিয়ে দেয়। ধীরে ধীরে ইরান ইউক্রেনকে পশ্চিমা জোটের অংশ হিসেবে দেখতে শুরু করে। 2020 সালে ভুলবশত ইরানের ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হয়। কিয়েভ আন্তর্জাতিক তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করে কঠোর অবস্থান নেয়। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান নেয়। তবে ন্যাটোর বিস্তারকে দায়ী করায় কিয়েভ ইরানকে মস্কোপন্থী মনে করে। ইরানি শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহের অভিযোগও দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। 2023 সালে গাজা ইস্যুতে ইউক্রেনের ইসরায়েল সমর্থন তেহরানের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন ও পশ্চিমা নীতি অনুসরণের কারণে ইউক্রেনকে শত্রু হিসেবে দেখা শুরু হয়। বিশেষ করে ইরানি পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজির বক্তব্যে ইউক্রেনকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ইঙ্গিতই স্পষ্ট সংঘাতের আভাস মেলে। সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ, সামরিক ও কৌশলগত সবই এখন আলোচনায়। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ঈদের মাঝেই ফের হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। নুসৈরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। একই সঙ্গে রাফা ক্রসিংয়ে কড়াকড়ি ও আটকের আতঙ্কে আরও জটিল হচ্ছে মানবিক সংকট। এদিকে ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিস। ঈদেও থেমে নেই হামলা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় সোমবার উপত্যকাটির নুসৈরাত শরণার্থী শিবিরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন কয়েকজন এবং আহত হন অনেকে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পুলিশ সদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, এমন সময়ই এই হামলা চালানো হয়। এদিকে রাফা সীমান্ত দিয়ে যাতায়াতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমিত পরিসরে খুললেও খুব কম সংখ্যক রোগী ও সাধারণ মানুষ পার হতে পারছেন সীমান্ত। পাশাপাশি সম্প্রতি এক ফিলিস্তিনিকে ফেরার পথে আটক করার ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। সীমান্তটি ধীরে ধীরে আটক অভিযানের হাতিয়ারে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকো আলবানিস। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে নতুন প্রতিবেদন পেশ করার সময় এই অভিযোগ করেন তিনি। আলবানিস বলেন, প্রতিবেদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান জাতিগত নিধন নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, ইসরায়েলের ব্যাপক ও পরিকল্পিতভাবে নিপীড়ন এবং ফিলিস্তিনিদের জন্য কিভাবে যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে প্রতিবেদনে। Especially if they were doctors, journalists or humanitarians. গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে প্রায় ৮০% অবকাঠামো। চলমান সংঘাত ও অবরোধের কারণে মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে ভোটের উত্তাপ। সে কারণে এবার শুরু থেকে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। নিরাপত্তার জন্য প্রতি দফায় প্রায় 2 থেকে ২,৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচারের জোর লড়াই। একদিকে ঘর সামলাতে তৃণমূল নেমেছে পুরনো ঘাঁটিতে, অন্যদিকে বিজেপি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর আসনে। আর পুরনো জমি নতুন করে ফিরে পাওয়ার চেষ্টায় বাম শিবির। কলকাতার ভোটের ভরকেন্দ্র হিসেবে দেখা হচ্ছে ভবানীপুরকে। সেখানে এরই মধ্যে নেমে পড়েছে দুই শিবিরের দুই বড় মুখ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাঁটি ভবানীপুর থেকেই শুরু করেছেন প্রচার। তার বার্তা, এই লড়াই শুধু একটি আসনের নয়, বরং মর্যাদার লড়াইও। তার প্রচারের মূল সুর নিজের এলাকা, নিজের মানুষ, নিজের সম্পর্ক। বাংলাকে বাঁচাতে আপনাদের সমর্থন একান্তভাবে জরুরি। অন্যদিকে বিজেপিও বুঝে গিয়েছে তারা প্রতীকী লড়াইয়ের নয়, বরং সরাসরি রাজনৈতিক বার্তার লড়াই চাইছে এবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে নেমে কার্যত মমতার দুর্গেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিজেপি প্রার্থী তালিকাতেই তাকে ভবানীপুরে নামানো হয়েছে। এক সময়ের বাম দুর্গ হিসেবে পরিচিত যাদবপুরেও শুরু হয়েছে রাজনৈতিক দখলদারিত্ব। দেয়াল লিখন, পাল্টা লিখন, ছোট ছোট কর্মসূচি আর পাড়াভিত্তিক প্রচার ঘিরে তৈরি হচ্ছে উত্তেজনা। বামেদের আবেগের জায়গা পুনর্দখলের লড়াইয়ে তারা পরিচিত মুখের পাশাপাশি আন্দোলন থেকে উঠে আসা মুখকেও সামনে আনছে। প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনাও। এরই মধ্যে ভবানীপুর ও বরানগরে প্রচারে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি কর্মীরা। পোস্টার ছেঁড়া, প্রচার সামগ্রী নষ্ট করা, পাল্টা অভিযোগ, সব মিলিয়ে কমিশন বুঝে গেছে ভোটের আগে সতর্ক না হলে পরিস্থিতি দ্রুত জটিল হতে পারে। রাজ্যের 294 আসনে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে হবে, ভয় কাটাতে হবে, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে হবে, আর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপও নিতে হবে। রাজ্যের সংবেদনশীল বুথ, ঝুঁকিপূর্ণ এলাকা, পুরনো সংঘর্ষপ্রবণ অঞ্চল সবকিছুর ওপর রাখা হচ্ছে কঠোর নজরদারি। থাকছে প্রায় 2 লাখ ক্যামেরা, শতভাগ ওয়েবকাস্টিং, বুথের ভেতরে বাইরে নজরদারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। 2015 থেকে 2025 টানা 11 বছর ইতিহাসের উষ্ণতম সময় হিসেবে চিহ্নিত হয়েছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থার প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য। সংস্থাটি বলছে জলবায়ু সংকট জরুরি অবস্থায় পৌঁছেছে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা এবং উপকূলীয় ঝুঁকি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙার ধারাবাহিকতা থামছেই না। 2015 থেকে 2025 পর্যন্ত সময়টাই ছিল রেকর্ড শুরুর পর সবচেয়ে উষ্ণ 11 বছর। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। 1850 সালের পর থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী এই সময়কালেই বৈশ্বিক উষ্ণতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2025 সালও তালিকার শীর্ষে, যা দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হিসেবে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় প্রায় 1.43 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগেই 2024 সালকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত করা হয়, যেখানে তাপমাত্রা বেড়েছিল প্রায় 1.55 ডিগ্রি সেলসিয়াস। জাতিসংঘের আবহাওয়া সংস্থা বলছে বিশ্বের গুরুত্বপূর্ণ হিমবাহগুলোতে বরফ গলার হার রেকর্ডের মধ্যে অন্যতম ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে আইসল্যান্ড ও উত্তর আমেরিকায় ব্যাপক বরফ ক্ষয় হচ্ছে। এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা এবং উপকূলীয় ঝুঁকি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, পৃথিবীর জলবায়ু এখন জরুরি অবস্থায়। প্রতিটি সূচক লাল সংকেত দিচ্ছে। গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব গত কয়েক লক্ষ বছরের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি। বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই, আর মানবজাতি সদ্য পার করেছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ 11টি বছর। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী দেশগুলো 1.5 ডিগ্রি সীমার মধ্যে উষ্ণতা আটকে রাখার অঙ্গীকার করেছিল, কিন্তু সেই লক্ষ্য অর্জন এখন ক্রমেই কঠিন হয়ে উঠছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কিউবা। ওয়াশিংটনের সম্ভাব্য আগ্রাসন রুখতে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেস। তবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল সংলাপকে প্রাধান্য দিচ্ছে হাভানা বলে দাবি করেন তিনি। এদিকে দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাসিন্দারা।
ভেনেজুয়েলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় উত্তর আমেরিকার দেশ কিউবা। মার্কিন তেল অবরোধের পর থেকেই অন্ধকারে নিমজ্জিত গোটা কিউবা। যদিও ধীরে ধীরে দেশটির কয়েকটি হাসপাতাল ও ছোট এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে, তবে তা মোট জনসংখ্যার তুলনায় খুবই সীমিত। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জ্বালানি তেলের ঘাটতির কারণে একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র অকার্যকর হয়ে পড়ছে। আমি জানি না এ ভোগান্তির শেষ কোথায়। শিশু, মা, বৃদ্ধ সবাই কষ্ট পাচ্ছে। সেই সঙ্গে খাবারের অভাব তো আছেই। এখন এই ব্ল্যাকআউটের কারণে মানুষের কাছে থাকা সামান্য খাবারও নষ্ট হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধের মুখে দেশ জুড়ে বারবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হওয়া কিউবা ঘোষণা করেছে যে তারা ওয়াশিংটনের যে কোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত। স্থানীয় সময় রোববার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেস ডি কোসিও এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দখল চেষ্টা রুখতে সামরিক প্রস্তুতি নিচ্ছে তারা। ফার্নান্দেস আরও জানান, কিউবা ঐতিহাসিকভাবে যে কোনো সামরিক হামলা ঠেকাতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বীপরাষ্ট্রটি দখল করার যে হুমকি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় ডি কোসিও জানান, এমন আক্রমণ ঘটার সম্ভাবনা খুব বেশি না থাকলেও কিউবা প্রস্তুতি না নিয়ে বসে থাকার মতো বোকা নয়। তবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল সংলাপকে প্রাধান্য দিচ্ছে হাভানা বলে দাবি করেন ফার্নান্দেস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। খুচরা বাজারে আরও এক ধাপে তেলের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। পেট্রোলের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন তাইওয়ানের সাধারণ পেশাজীবীরা। সংকট মোকাবেলায় কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেনের সরকার। অন্যদিকে গ্যাস স্টেশনগুলোতে সীমা নির্ধারণ করে দিয়েছে স্লোভেনিয়া প্রশাসন। জ্বালানি মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ইরান যুদ্ধের প্রভাবে অস্থিরতা বেড়ে চলেছে বৈশ্বিক তেলের বাজারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কড়াকড়িতে জ্বালানি মূল্য বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। খুচরা পর্যায়ে তেলের দাম আরও এক ধাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এ খবরে রাজধানী বেইজিংয়ের বিভিন্ন পাম্পে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। এর আগেও ইরান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহের মাথায় পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়িয়েছে দেশটি। তাইওয়ানের জ্বালানি বাজারে বেড়েছে পেট্রোলের দাম। লিটার প্রতি দাম বৃদ্ধির কারণে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ পেশাজীবীদের উপর। ট্যাক্সি চালকরা জানান, দাম বৃদ্ধি পেলেও ভাড়া অপরিবর্তিত থাকছে। বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরাও। এরই মধ্যে দুইবার পেট্রোলের দাম বাড়িয়েছে তাইওয়ান প্রশাসন। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে এ মূল্য আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। স্পেনে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে লিটার প্রতি 21% থেকে 10% ভ্যাট হ্রাস করা হয়েছে। কৃষি ও পরিবহন খাতেও ভর্তুকি ব্যবস্থা করেছে সরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাপ কমাতে বিদ্যুৎ বিলের ভ্যাটও 10% হ্রাস করা হয়েছে। স্লোভেনিয়ায় গ্যাস স্টেশনগুলোতে প্রতি গ্রাহকের জন্য 30 লিটার থেকে 50 লিটার সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য 50 ও ব্যবসায়িক কাজের জন্য 200 লিটার সীমা নির্ধারিত করা হয়। জ্বালানি সংকটে অনেক স্টেশন বন্ধ থাকায় সচল পাম্পগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাতেও। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিকূলতায় পড়েছেন উদ্যোক্তারা। বিশেষ করে সীমিত ঋণ সুবিধা ও অবকাঠামোগত ঘাটতি থাকায় লিটার প্রতি তেলের মূল্য বৃদ্ধি তাদের জন্য নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় রোববার সর্বোচ্চ গণপরিষদের প্রথম অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই অধিবেশনে দেশের শীর্ষ নেতৃত্ব কাঠামো এবং রাষ্ট্রীয় নীতির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। উত্তর কোরিয়ার এই আইনসভা সাধারণত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ান সিদ্ধান্তগুলোকে আইনে পরিণত করে। একই সঙ্গে সমাজতান্ত্রিক সংবিধানের সংশোধন সহ অর্থনৈতিক পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও অধিবেশনের মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। আবারও মহাকাশে সফল উৎক্ষেপণ করেছে চীনের নতুন প্রজন্মের বাণিজ্যিক রকেট। সমুদ্র থেকে উৎক্ষেপিত স্মার্ট ড্রাগন 3 এবার কক্ষপথে পাঠিয়েছে নতুন স্যাটেলাইট রূপ। রোববার রাতে পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশের হাইয়াং উপকূলের কাছে সমুদ্র থেকে স্মার্ট ড্রাগন 3 বা জিলং 3 রকেট উৎক্ষেপণ করে চীন। স্থানীয় সময় রাত 11:49 উৎক্ষেপণের পর
সেন্ট্রিপ্রেস 2 স্যাটেলাইট গ্রুপকে নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়। 4 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির এই রকেটটি মূলত বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য তৈরি, যা সমুদ্র বা স্থল উভয় স্থান থেকে উৎক্ষেপণ করা যায়। স্মার্ট ড্রাগন 3 মডেলের এটি ছিল 10ম সফল মিশন, যা চীনের বাণিজ্যিক মহাকাশ সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মেয়র জোহরান মামদানি। সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে শিশুদের নিয়েও ছিল বিশেষ আয়োজন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের 250 বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির নির্বাচিত হওয়ার পর সরকারি বাসভবনে ঈদ উদযাপন। রোববার দুপুরে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান মেয়র। এ সময় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন দেশের কমিউনিটির সঙ্গে মেয়রের আমন্ত্রণে তার বাসভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশিরাও। ঈদ উদযাপনের জন্য মামদানির ভূয়সী প্রশংসা করেন তারা। নিউ ইয়র্কে মেয়র সাহেবের দাওয়াতে আমরা এখানে এসেছি। মেয়র সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আলাপ হয়েছে। অত্যন্ত অমায়িক মানুষ। ঈদের কুশল বিনিময়ের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। মুখে নানা আলপনা এঁকে খেলাধুলা আর আঁকাআঁকি করে আনন্দে সময় কাটায় শিশুরা। খাবার পরিবেশনের পাশাপাশি মেয়রের পক্ষ থেকে সবাইকে দেয়া হয় ঈদ উপহার। মেয়রের এখানে এসে খুবই এক্সাইটেড, ভেরি থ্যাঙ্কফুল দ্যাট হি অর্গানাইজড ইট, স্পেশালি আমার কিডসরা খুব এক্সাইটেড। ইকরা, হুজ ইওর ফেভারিট মেয়র? ওকে, ঠিক আছে। এর আগে ঈদের দিন সকালে নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত মসজিদ জামাইকা মুসলিম সেন্টারে নামাজ আদায় করেন জোহরান মামদানি। রমজানের প্রথম দিনে সিটি হলে প্রথমবারের মতো আয়োজন করেন ইফতার মাহফিল। গ্রেসি ম্যানশন, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন। নির্বাচিত হওয়ার পর এটি মেয়রের প্রথম ঈদ, আর এই প্রথম ঈদেই মুসলমানদের নিয়ে ভ্রাতৃত্বপূর্ণ এই আয়োজন করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র, যা সবার প্রশংসা কুড়িয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দূর দেশেও ঈদের আনন্দে মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে ইউজি হকি ক্লাবে অনুষ্ঠিত হলো ঈদ মিলনমেলা ও পিঠা উৎসব। মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনভর উৎসবে অংশ নেন প্রায় 1000 প্রবাসী। দেশীয় পিঠাপুলি, বাহারি স্বাদের খাবার আর আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানের সমাপনীতে সংগঠনের সভাপতি সাইম রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজিবুল হক লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমদ শফি সহ বিশিষ্ট ব্যক্তিরা। ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখা 6 বিশিষ্ট জনকে সম্মাননা প্রদান করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। দেশটির রাজধানী হেলসিঙ্কিতে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। কমিউনিটির সিনিয়র সিটিজেন আব্দুল কুদ্দুস খান, এসপো সিটির ডেপুটি কমিশনার মিয়াজ নজরুল ইসলাম, মুসলিম ফোরাম ফিনল্যান্ডের সভাপতি ডক্টর খালেদ সাইফুল্লাহ, রাওহাই পির সেন্টারের রাজিন ইবনে আজাদ ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সদস্য সচিব নাজমুল বাশারকে সম্মানিত করা হয়। এছাড়া সময় সংবাদের ফিনল্যান্ড প্রতিনিধি মহিউদ্দিন মধুকেও দেওয়া হয় বিশেষ এই সম্মাননা। আবারও বড় চাপের মুখে জাপানি ইয়েন। ডলারের বিপরীতে মান 160 এর কাছাকাছি। বিশ্লেষকদের মতে এই লেভেল অতিক্রম করলে সরকার হস্তক্ষেপ করতে পারে। এরই মধ্যে বাজারে অস্থিরতা বেড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতিতেও এই চাপ বাড়াচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এবার পড়েছে জাপানের মুদ্রার বাজারে। প্রতিনিয়ত কমছে ইয়েনের মান। ডলারের বিপরীতে রেকর্ড 159.68 পর্যন্ত পৌঁছে যায়। এটি শুধু সাম্প্রতিক সময়ের নয়, বরং প্রায় 20 মাসের মধ্যে অন্যতম দুর্বল অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। হঠাৎ ওঠানামা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। জাপানে আমরা যারা পার্ট টাইম কাজ করছি তাদের ইনকাম তো ইয়েনই, কিন্তু বর্তমানে সবকিছুর দাম বাড়া, ইয়েন এখন আগের মতো ভ্যালু দিচ্ছে না, তাই সেভিং করাটা এখন অনেকটা জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইয়েনের মান এই লেভেল অতিক্রম করলে সরকারের উপর চাপ বেড়ে যাবে। তখন তারা মুদ্রা বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে।
যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। জাপান জ্বালানি আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল, তাই তেলের দাম বাড়লে দেশটির জন্য বেশি ডলার ব্যয় করতে হয়। এই পরিস্থিতিতে জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তারা বৈদেশিক মুদ্রা বাজারের প্রতিটি পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের অতিরিক্ত অস্থিরতা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি ও ডলারের শক্ত অবস্থান সব মিলিয়ে কঠিন চাপের মুখে এখন জাপানিজ ইয়েন। এই পরিস্থিতি কতদূর গড়ায় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে বেছে নিল ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল করল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এ প্যানেলে নতুন মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এই কমিটি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে। গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের পর থেকেই ফিসফাস জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ পেতে চলেছেন হাবিবুল বাশার সুমন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি, শান্ত লিটনদের পারফরমেন্স অ্যানালাইসিস করে দল গোছানোর গুরু দায়িত্বটা এবার সাবেক অধিনায়কের কাঁধেই। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের পদে বসাতে বিসিবির কাজ সহজ করে দিয়েছে তার অভিজ্ঞতা। এর আগেও লম্বা সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। 2013 সাল থেকে শুরু করে বাশারের এই দায়িত্বটা ছিল 2024 পর্যন্ত। পরের 1 বছর তিনি দায়িত্ব পালন করেছেন নারী দলের নির্বাচকের। এবার আবারও ফিরলেন পুরুষ দলে প্রধান নির্বাচক হয়ে। দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি আছে হাবিবুল বাশার সুমনের। লাল সবুজদের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাদা বলের ক্রিকেটে 3000 রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসেবে দেখিয়েছেন মুনশিয়ানা। খেলোয়াড়ি জীবন এবং নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সব মিলিয়েই তাকে চিফ সিলেক্টর হিসেবে বেছে নিল বোর্ড। এবার প্রথম জাতীয় দলের জন্য 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করল বিসিবি। বাশারের সঙ্গে ডেপুটি হিসেবে কাজ করবেন আরও 3 জন, যেখানে নতুন 2 মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। সাবেক ক্রিকেটার নাঈমের আছে সমৃদ্ধ খেলোয়াড়ি জীবন। প্রায় 2 দশকের ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে 20,000 রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 34টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। এর আগে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাদিফ চৌধুরী। সেই অভিজ্ঞতা বিবেচনায় তিনি এবার জাতীয় দলের দায়িত্বে। এছাড়াও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলা এই ক্রিকেটারেরও আছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে বিচরণের অভিজ্ঞতা। 4 সদস্যের এই নির্বাচক প্যানেলে একমাত্র পুরনো মুখ হাসিবুল হোসেন শান্ত। গেল বছর সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলে কাজ করেছেন সাবেক এই পেসার। 2027 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে জাতীয় দলের নতুন এই নির্বাচক কমিটি। মূলত ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনায় নিয়েই তাদের লম্বা সময়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। এসএম ইকবাল, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সুপার লিগে খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। সোমবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন মুস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল এবং পারভেজ ইমন। যদিও আগের দিন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছিলেন ক্রিকেটারদের পিএসএল-এ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতির উপর। আবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেছিলেন নিরাপত্তার সংখ্যা থাকলে পাঠানো হবে না মুস্তাফিজ, রানাদের। আমরা আমাদের কনসার্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করছে। পিএসএল খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নিরাপত্তা ইস্যু আছে কিনা সেগুলো খোঁজ খবর করছে এবং আমরা অপেক্ষায় আছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার ব্যাপারে। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান একদিন আগেই জানিয়েছিলেন পিএসএল খেলতে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানোর বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেন নিরাপত্তা ঝুঁকি থাকলে ক্রিকেটাররা যাবেন না। কিন্তু পরদিনের চিত্র একেবারে আলাদা। পিএসএল এর নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের ভেরিফাইড ফেসবুক পেজে শোভা পাচ্ছে বিমানে হাস্যোজ্জ্বল ছবি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আর পাকিস্তান আফগানিস্তান সংঘাতের মাঝে পিএসএল ঘিরে নিরাপত্তা শঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরের আয়োজনও করা হচ্ছে সীমাবদ্ধ। এবার পুরো আসর হবে মাত্র 2 ভেন্যুতে এবং সেটাও ক্লোজ ডোর। আর এসবের মাঝে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রাখতে হচ্ছে নীতি নির্ধারকদের। গতবার ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন পিএসএল-এ খেলা রিশাদ হোসেন ও নাহিদ রানা বেশ কিছুদিন আটকা পড়েছিলেন। তাদের নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে
হয়েছিল দেশের ক্রীড়া অঙ্গনে। এবার ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তির কথায় তাই মনে হয়েছিল চলমান অস্থিরতার মাঝে বাংলাদেশি প্লেয়ারদের পিএসএল এ অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। কিন্তু ২৪ ঘন্টা না যেতেই ক্রিকেটারদের উড়াল দেওয়ার ছবি সব হিসেব নিকেশ বদলে দিল। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ ইমনরা এমিরেটসের একটি ফ্লাইটে গেছেন পিএসএল খেলতে। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, চেহারায় উদ্বেগের লেশ মাত্র নেই। এবারের পিএসএল এ খেলবেন টাইগারদের ৬ তারকা। মোস্তাফিজদের সঙ্গে ওই ফ্লাইটে অবশ্য ছিলেন না রিশাদ হোসেন ও তানজিদ তামিম। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তারা। এবছর লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ফিজ এবং ইমন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ, শরীফুল ও তানজিদ। আর নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলার কথা রিশাদের। লাল সবুজ তারকাদের ওয়েলকাম করেছে ফ্র্যাঞ্চাইজিগুলোও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভিয়েতনামে অনুশীলন সেশনে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন ফুটবলাররা। সামনের দিনগুলো পুরোপুরি কাজে লাগানো গেলে দল পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন। হামজা দলের সঙ্গে যুক্ত না হলেও সমিত সোমকে দেখে শিক্ষা নিচ্ছেন লোকাল ফুটবলাররা। এদিকে লম্বা সময় পর জাতীয় দলে ফিরে নিজেকে আবারও মেলে ধরার অপেক্ষায় বিশ্বনাথ ঘোষ। লম্বা ভ্রমণ ক্লান্তি শেষে ভিয়েতনামে বাংলাদেশ দলের অনুশীলন। দেশে পুরো দল নিয়ে মাত্র 2টি সেশন পেয়েছিলেন হাভিয়ের কাবরেরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাদের কন্ডিশনেই নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন জামাল তারিকরা। ফ্রেন্ডলি হলেও গুরুত্বের বিচারে ভিয়েতনাম ম্যাচ কম না। স্বাগতিকদের বিপক্ষে জয় দলকে করে তুলবে আত্মবিশ্বাসী, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। এই গ্রুপ থেকে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার সম্ভাবনা শেষ হলেও থাকছে টেবিলের 2-এ ওঠার সুযোগ। এজন্য টার্গেট আপাতত নিজেদের শতভাগ প্রস্তুত করা। ডিফেন্ডিং প্লাস অ্যাটাকিং বোল্ড হয়েছে, প্লাস কিছু টেকটিক্যাল কনসেপ্ট ছিল যেগুলো নিয়ে কাজ করার, যেসব জায়গাগুলোতে মূলত ফোকাস করার আমাদের অপোনেন্টকে নিয়ে এবং আমাদের মূলত নিজেদের যে জায়গাগুলো ডিফেন্ডিংয়ের কিছু কাজ ছিল। ওভারঅল একটা ভালো সেশন গিয়েছে আজকে এবং আমার মনে হচ্ছে যে প্লেয়াররা ক্রমান্বয়ে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বিশ্বনাথ ঘোষের জন্য এই ম্যাচটা বাড়তি গুরুত্বের। ইনজুরির কারণে লম্বা সময় দলের বাইরে থাকায় রাইট ব্যাক এটিকে দেখছেন নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে। তাই অনুশীলনে তার মাঝে ছিল বাড়তি সতর্কতা। আমার এখন এখানে শুধু আশাটাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই না। তো আমি চাই এখানে আমি এসে আমি যেন আমার সর্বোচ্চটা দিয়ে টিমের জন্য ভালো কিছু করতে পারি বা আমার জায়গাটা যেন পরিপক্তভাবে দখল করতে পারি। প্রবাসী ফুটবলাররা দলে যোগ দেবার পর থেকেই তাদের নানা বিষয় দেখে শিক্ষা নিচ্ছেন স্থানীয়রা। হামজা এখনো দলের সঙ্গে যুক্ত না হওয়ায় সমিত সোমকেই অনুকরণ করছেন তারা। কানাডা প্রবাসী এই ফুটবলারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মত বিশ্বনাথের। ইনসাইড ফিল্ড, আউটসাইড ফিল্ড দুটাই দেখতেছি, তো সেই দিক থেকে আসলে ওনার কাছ থেকে ভালো কিছু শেখার অনেক কিছুই আছে। যে প্র্যাকটিসে বিফোর প্র্যাকটিস কি করে বা প্র্যাকটিসের বাইরেও কি করে, তো সব কিছু অনেক কিছু এখানে ফলো করতেছি বা দেখতেছি। তো এখান থেকে যেটা পজিটিভ মনে হচ্ছে আমার কাছে, আমি এখান থেকে শিখতেছি। 24 মার্চ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। এর 2 দিন পর ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজ। এসএম ইকবাল, সময় সংবাদ। অনূর্ধ্ব-20 সাফের শিরোপা ধরে রাখার মিশনের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। জয় দিয়ে আসর শুরু করতে চায় লাল সবুজ যুবরা। মালদ্বীপের প্রস্তুতিতে ঘাটতি থাকলেও দলের উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে অভিষেক হতে পারে সুলিভান ব্রাদার্সের। মাদার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু আগামীকাল বিকেল 5টায়। সাফ অনূর্ধ্ব-20 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে এবার মালদ্বীপে লাল সবুজ যুবারা। 7 দলের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বাংলাদেশকে। এবারে টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে লাল সবুজ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। এই 2 দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় মোর্শেদ চন্দনরা। পাকিস্তানের বিপক্ষে হয়তো অভিষেক হতে পারে 2 প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের। শুরুর একাদশে দেখা যেতে পারে ইব্রাহিম নেওয়াজকেও। মার্ক অক্সের অধীনে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লাল সবুজ যুবারা। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি, ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে, সকল প্লেয়ার সুস্থ আছে। আমরা সবাই প্রস্তুত আছি ম্যাচের জন্য। সবারই ভিতরে একটা জেদ কাজ করতেছে। ফার্স্ট ম্যাচ আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে ম্যাচ খেলবো। ম্যাচ নিয়ে আমরা অনেক
প্রিপারেশন নিয়েছি, আমরা পজিটিভ, কোচরা পজিটিভ। তবে মালদ্বীপের অনুশীলন মাঠ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অজানা প্রতিপক্ষ পাকিস্তান নিয়েও কোনো ধারণা নেই কোচিং প্যানেলের, তাই নিজেদের ফুটবলারদের উপরই ভরসা রাখছেন তারা। ফার্স্ট আসার পরে আমরা যে 2 দিন ফার্স্ট যে 2টা সেশন করছি টার্ফের মাঠে করছি প্লেয়ারদেরকে নিয়ে। সো টার্ফের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তো প্রিপারেশনটা খুব একটা ভালোভাবে আমরা নিতে পারিনি লাস্ট 2 ডেজ। মোস্টলি অ্যাক্টিভেশন, দেন টেকনিক্যাল প্ল্যান নিয়ে কাজ করছি টিমের, এন্ড দেন সেট প্লেস নিয়ে কাজ করছি। যদিও আমরা পাকিস্তান নিয়ে কোনো আমাদের আইডিয়া নেই, আমরা পাকিস্তানের কোনো ক্লিপ পাই নাই বা কোনো ম্যাচ পাই নাই আন্ডার-20 টিমের। সো মোস্টলি আমরা ফোকাসিং অন আওয়ার টিম। গ্রুপ পর্বে মাত্র 2 ম্যাচ হওয়ায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মালে জাতীয় স্টেডিয়ামে তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য লাল সবুজ যুবাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ওয়েমলির নীল উৎসবে আরও একবার রাত হিসেবে আবির্ভূত হলেন পেপ গার্দিওলা। মৌসুম জুড়ে অপ্রতিরোধ্য ফর্মে থাকলেও ফাইনালের মঞ্চে অভিজ্ঞতা আর কৌশলের কাছে হার মানল মিকেল আর্তেতার শিষ্যরা। তরুণ তুর্কি নিকো ওরাইলির জোড়া হেডে আর্সেনালকে স্তব্ধ করে লিগ কাপের 9ম শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আর্সেনাল হারল 2-0 গোলে। ওয়েমব্লির সবুজ গালিচায় যখন নীল আর লালের লড়াই শুরু হয়, তখন পরিসংখ্যান বা সাম্প্রতিক ফর্ম স্রেফ কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নেমেছিল ফেভারিট হিসেবে, কিন্তু গার্দিওলার সিটির জন্য ওয়েমব্লি যেন নিজের বাড়ির আঙিনা। ম্যাচের শুরুতেই লিড নিতে পারত গানার্সরা। মার্টিন জুবিমেন্দির ডিফেন্স চেরা পাসে কাই হাভার্টস যখন 1-on-1 পজিশনে, তখন ত্রাতা হয়ে দাঁড়ান জেমস ট্র্যাফোর্ড। ফিরতি বলে বুকায়ো সাকার জোড়া প্রচেষ্টাও রুখে দেন এই তরুণ গোলরক্ষক। আর্সেনাল সমর্থকদের উল্লাস মুহূর্তেই রূপ নেয় হতাশায়। শুরুটা নড়বড়ে হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। গার্দিওলার মাস্টার স্ট্রোক ছিল অ্যান্তোইন সেমেনিও এবং রায়ান চেরকিকে খেলানো। সেমেনিওর গতির কাছে বারবার খেই হারিয়েছেন আর্সেনাল লেফট ব্যাক হিনকাপি। দ্বিতীয়ার্ধের 60 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রায়ান চেরকির ক্রস গ্রাভস বন্দি করতে মারাত্মক ভুল করে বসেন আরিজাবালাগা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত হেডে জাল কাপান 21 বছর বয়সী নিকো ওরাইলি। আর্সেনাল দুর্গের পতন শুরু ওখানেই। মিনিট 5 পরেই আবারও সিটির আক্রমণ। এবার ম্যাথিউস নুনেসের ক্রসে ডাইভিং হেডে নিজের জোড়া গোল পূরণ করেন ওরাইলি। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই ছিটকে যায় আর্তেতার দল। গ্যালারিতে তখন গানারদের স্তব্ধতা আর সিটির নীল ঢেউ। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল আর্সেনাল। রিকার্ডো ক্যালাফিওরির শর্ট পোস্টে লেগে ফিরে আসার আর গ্যাব্রিয়েল জেসুসের হেড ক্রসবারে লেগে প্রতিহত হওয়া যেন বলছিল দিনটা তাদের নয়। চোটের কারণে ব্রেচিয়েজির অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে আর্তেতাকে। রেফারির শেষ বাঁশি বাজতেই লেখা হয় নতুন ইতিহাস। পেপ গার্দিওলার অধীনে সিটির 16তম বড় শিরোপা। গত 9টি লিগ কাপ ফাইনালের 8টিতেই জয় সিটির। 5বার এই শিরোপা জিতে কোচ হিসেবে অনন্য উচ্চতায় পেপ গার্দিওলা। আর আর্তেতার জন্য দিনটা ছিল ট্র্যাজেডির, যেখানে 2020 সালের পর আর কোনো বড় শিরোপা যোগ হলো না তার ডেরায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর চ্যালেঞ্জ, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর বিপক্ষে মর্যাদার লড়াই আর মাঠের ভেতর লাল কার্ডের নাটকীয়তা, সব মিলিয়ে এক রোমাঞ্চকর মাদ্রিদ জয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ভিনিসিয়াসের জোড়া গোল আর ফেদে ভালভার্দের নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠার রাতে সিমিওনের শিষ্যদের 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপে 5-2 গোলের হার। বার্সেলোনার সঙ্গে বাড়তে থাকা পয়েন্ট ব্যবধান। ইউসিএল এর ফর্ম কোনোভাবেই যেন লা লিগায় আনতে পারছিল না অল হোয়াইট। এর মাঝে নগর প্রতিদ্বন্দ্বীদের সামনে মাদ্রিদিস্তা। কিক অফ থেকেই একটু ব্যাকফুটে আরবেলোয়া বাহিনী। চিরশত্রুর ডেরায় শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাটলেটিকো। প্রথমার্ধে বার্নাবুকে স্তব্ধ করে দেন অ্যাদামেলো লুকম্যান। ম্যানেজার সিমিওনের পুত্র জুলিয়ানের জাদুকরি ব্যাকহিল থেকে আসা বল জালে জড়াতে ভুল করেননি সাবেক সিরিয়া তারকা। 1-0 পিছিয়ে পড়ে তখন কাঁপছে আনচেলত্তির ডেরায় উত্তরসূরি আলভারো আরবেলোয়া শিষ্যরা। তবে বিরতির পর চিত্রনাট্য বদলে যায় নিমিষেই। ভিনিসিয়াসের পেনাল্টিতে সমতায় ফেরে লস ব্লাঙ্কোস। এরপরই মঞ্চে আগমন ফেদে ভালভার্দের। রক্ষণের ভুলে বল পেয়ে বুলেট গতিতে বল জালে পাঠান এই উরুগুইয়ান মিডফিল্ডার। গত কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ভালভার্দের গোলে 2-1 লিড নেয় স্বাগতিকরা। গ্যালারিতে তখন সাদা উৎসব। উত্তেজনার পারোত্তুঙ্গে 25 গজ দূর থেকে নাহুয়েল মলিনার এক রকেট গতির স্ট্রাইক আবারও ম্যাচে ফেরায় অ্যাথলেটিকোকে। সমতা তখন 2-2, কিন্তু নাটকের শেষ তখনও বাকি। ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়া ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বদলি হিসেবে নেমে দেখালেন নিজের মুনশিয়ানা। তার নিখুঁত পাস থেকে বল পেয়ে রক্ষণ চিরে ভিনিসিয়াসের ট্রেডমার্ক বাঁকানো শট। 3-2 এগিয়ে যায় রিয়াল। 11 ম্যাচে এটি ব্রাজিলিয়ান তারকার 10ম গোল।
ম্যাচের বয়স তখন 83 মিনিট। ঠিক তখনই মেজাজ হারান গোলদাতা ভালভার্দে। অ্যালেক্স বায়ানাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। 10 জনের রিয়ালকে পেয়ে চেপে ধরে অ্যাথলেটিকো। হুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসলে ভাগ্য সুপ্রসন্ন হয় গ্যালাক্টিকোদের। শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে 2022 সালের পর লেগ ডার্বিতে প্রথম জয়ের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান 4 পয়েন্টে কমিয়ে আনলো রিয়াল। অন্যদিকে হারলেও চতুর্থ স্থান ধরে রেখেছে অ্যাথলেটিকো। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। নাটোর সদর উপজেলার ধরাইলে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঈদ উপলক্ষে এই খেলার আয়োজন করে স্থানীয় লাঠি খেলোয়াড় সংঘ। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছেন খেলোয়াড়রা। এরকম আসর নিয়মিত না হলে পরবর্তী প্রজন্ম এই খেলা ভুলে যাবে বলে দাবি সংগঠকদের। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য, রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদের ছুটির বিকেলে নাটোর সদর উপজেলার ধরাইল ফুটবল মাঠে দর্শনার্থীরা গোল হয়ে কেউ দাঁড়িয়ে কেউ বসে। সবার চোখে মুখে আগ্রহ, চলছে লাঠি খেলা। প্রতি বছর দুটো ঈদের পর এই মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ধরাইল সহ আশপাশের গ্রামের সব বয়সীর মানুষ এই দুটো দিনের অপেক্ষায় থাকেন। ঢাকু বাদ্যযন্ত্রের শব্দের তালে তালে খেলোয়াড়দের লাঠি খেলা মুগ্ধ করে দর্শনার্থীদের। প্রতি বছর এই লাঠি খেলাটা হয়। ঈদের সময় আসলে সবাই অপেক্ষায় থাকে এই লাঠি খেলা দেখবে কবে। অনেক জায়গা থেকে মানুষ খেলা দেখতে আসে এবং উপভোগ করে, আর এই খেলা দেখতে আমারও অনেক ভালো লাগে, এই জন্য আমি এখানে আসি। আমরা তরুণ প্রজন্ম এই খেলাগুলা ধরে রাখতে চাই, শিখতে চাই, ভবিষ্যতে এই খেলাগুলা চালু থাকুক, এটাই আমরা কামনা করি। এই আনন্দের মাঝেও আছে বেদনার সুর। ধরাইলের 20 জন লাঠি খেলোয়াড় ছাড়া সদর উপজেলার কোথাও লাঠি খেলোয়াড় নেই। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় ঐতিহ্যবাহী এই খেলার খেলোয়াড় তৈরি হচ্ছে না। শুধুমাত্র ঈদে এলাকাবাসীকে আনন্দ দিতে বিনা পারিশ্রমিকে লাঠি খেলা প্রদর্শন করেন তারা। ধরাইলের বাইরে শুধুমাত্র পহেলা বৈশাখে নাটোরের রাজবাড়িতে লাঠি খেলা প্রদর্শন হয়। পৃষ্ঠপোষকতা না পেলে এই প্রজন্মের পর নতুন করে আর লাঠি খেলার খেলোয়াড় গড়ে উঠবে না বলে শঙ্কা সংগঠকদের। 40 বছর আগে থেকে খেলা চলে আসছে, আমাদের বাপ দাদারাই খেলা খেলে গেছে। তাদের কাছ থেকে আমাদের এই খেলা শিখা প্রায় 15-20 জন বিশিষ্ট একটা আমাদের দল আছে। বয়সটা আমার হয়ে গেছে, আমাদের ছেলে পেলে আমরা শিক্ষা দিব ইনশাল্লাহ। আমাদের যদি কোনো সহায়তা এরকম আসে, তাহলে সরকার যদি দৃষ্টি দেয় এই খেলাটা আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। প্রায় 50 বছর ধরে ধরাইল ফুটবল মাঠে 2 ঈদের পর দিন এই লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে। সময় সংবাদ, নাটোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই, যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। 2 দিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। জ্বালানির বাড়তি চাহিদা মেটাতে আমদানিতে গতি, 3 মাসে এসেছে প্রায় 10 লাখ মেট্রিক টন তেল। দেশীয় জাহাজে পরিবহন কমলে খরচ কমানো সম্ভব বলছেন ব্যবসায়ীরা। ওখানকার এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। তাহলে আমি যদি বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না। যারা রোগী রয়েছে তারা ভোগান্তির মধ্যে পড়তেছে। মেশিনটা অবহেলার কারণে নষ্ট হয়েছে। অকেজো কোটি কোটি টাকার মেডিকেল যন্ত্র। রাজধানীর 3 সরকারি হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রোগী ভোগান্তি চরমে, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। উদার বাণিজ্য নীতির পথে সরকার। ইন্ডো মার্কিন সম্পর্কে বিনিয়োগ ইতিবাচক প্রভাবের আশায় ব্যবসায়ীরা। দেশের স্বার্থে ডক্টর ইউনুস আমলের চুক্তি পর্যালোচনার তাগিদ। এবং মোস্তফার হুমকির পর পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে আপাতত হামলা না চালানোর নির্দেশ। মার্কিন প্রেসিডেন্টের আলোচনার দাবি নাকচ ইরানের।